তো এখন আমরা আলোচনা করব ভলকানো কনসেপ্ট অ্যান্ড টাইপস, অর্থাৎ আগ্নেয়গিরির ধারণা এবং শ্রেণীবিভাগ। তো প্রথমত আমাদের জানতে হবে আগ্নেয়গিরি কাকে বলে। আমরা ভলকানিজম বা আগ্নেয়োচ্ছ্বাস অধ্যায়ে ভলকানিজমের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো ভলকানিজমের একটা টাইপ ছিল কেন্দ্রীয় অগ্নুৎপাত। তো এই কেন্দ্রীয় অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠের ভূগর্ভের যে উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা, যেটা ভূত্বকের কোনো দুর্বল অংশ বা দীর্ঘ নলাকৃতি পথের মধ্য দিয়ে নির্গত হয় এবং নির্গত হয়ে সেই নির্গমন মুখের চারপাশে যখন লাভারূপে সঞ্চিত হয়, এরকমটা বারে বারে যখন এইভাবে অগ্নুৎপত হয় তখন কালক্রমে দেখা যাচ্ছে একটা শঙ্কু আকৃতি বা কোণ আকৃতির একটা পর্বতে পরিণত হয়। তো যেটাকে আমরা কিন্তু ভলকানো বা আগ্নেয়গিরি বলে চিহ্নিতকরণ করতে পারি। যেহেতু এটা কোণ শেপড বা শঙ্কু আকৃতির হয়, তো তার জন্য এটাকে আমরা ভলকানিক কোণ বা আগ্নেয় শঙ্কু বলে চিহ্নিতকরণ করতে পারি। এবং আগ্নেয় শঙ্কুটা একটা পর্বতের মতো আকৃতির রূপ নেয়, তো তার জন্য এটাকে আমরা ভলকানিক মাউন্টেন বা আগ্নেয় পর্বত বলে থাকি। এবং এই আগ্নেয় পর্বতটা যেহেতু লাভা ম্যাগমা সঞ্চয়ের ফলে সৃষ্টি হয় মূলত, তার জন্য এটাকে আমরা সঞ্চয়জাত পর্বত বা মাউন্টেন অ্যাকুমুলেশন নামেও অভিহিত করে থাকি। এবারে আমরা ডিফারেন্ট পার্টস অফ ভলকানো অর্থাৎ আগ্নেয়গিরির বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। একটা আদর্শ আগ্নেয়গিরির মধ্যে কতগুলো অংশ লক্ষ্য করা যায়। এগুলির মধ্যে রয়েছে প্রথমত ম্যাগমা চেম্বার। ম্যাগমা চেম্বারটা মূলত ভূ অভ্যন্তরে 100 থেকে 300 কিলোমিটার গভীরে হয়ে থাকে ম্যাগমা চেম্বার যেটা। তো ম্যাগমা গহ্বর বা ম্যাগমা প্রকোষ্ঠ বা ম্যাগমা চেম্বার যেটা, এটা এই জায়গাটায় কি হয়, প্রচন্ড তাপ এবং উপরের যে শিলারাশির চাপ, এর ফলে কি হয়, ভূ অভ্যন্তরে যে সমস্ত পদার্থগুলো সেটা মূলত স্থিতিস্থাপক বা এলাস্টিক অবস্থায় থাকে। কোনো কারণে যদি আহ সেই ইলাস্টিসিটি ব্যাপারটা বা স্থিতিস্থাপকতা ব্যাপারটা বিনষ্ট হয়, তখন কিন্তু দেখা যায় যে এরকম ভূ অভ্যন্তরের পদার্থগুলো গলে গিয়ে এরকম ম্যাগমার সৃষ্টি করে। তো যে সমস্ত জায়গাগুলোতে এই ম্যাগমাগুলো সৃষ্টি হয় সেগুলো মূলত ম্যাগমা গহ্বর বা ম্যাগমা চেম্বার নামে পরিচিত। মূলত 100 থেকে 300 কিলোমিটার গভীরতায় এই ম্যাগমা চেম্বারগুলো অবস্থান করে। এবার এই ম্যাগমা চেম্বারগুলো মূলত যে মুখ দিয়ে মোটামুটি বাইরে বেরিয়ে আসে ম্যাগমা চেম্বার থেকে, ম্যাগমা গ্যাস লাভা বর্ষ এগুলো যখন যে মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে বা যে কেন্দ্রীয় পথ দিয়ে বাইরে বেরিয়ে আসে, সেটাকে বলা হচ্ছে জ্বালামুখ বা ক্রাটার। জ্বালামুখ বা ক্রাটার এবং দীর্ঘ নলাকৃতি পথের মধ্য দিয়ে এটা বাইরে বেরিয়ে আসে, এটাকে আমরা আগ্নেয় নল বা নেক বলে চিহ্নিতকরণ করতে পারি। আর ক্রেটার বলতে বোঝাচ্ছে জ্বালামুখ, অর্থাৎ নলের উপরের যে মুখটা যেখান দিয়ে ম্যাগমাটা বাইরের দিকে বেরিয়ে আসে, সেটাকে আমরা বলছি ক্রেটার বা জ্বালামুখ। আর ভলকানিক নিক বা ভেন্ট যেটা আগ্নেয়গ্রীবা বা নির্গমন নল, যে নলাকৃতি দীর্ঘ নলাকৃতি পথের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসে, সেটাকে আমরা ভলকানিক নেক অর ভেন্ট বলে চিন্তাকরণ করতে পারি, আগ্নেয়গ্রীবা বা নির্গমন নল। এবারে আমরা ক্লাসিফিকেশন অফ ভলকানো অর্থাৎ আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ করার চেষ্টা করব। আগ্নেয়গিরিকে মূলত তিনটে ভিত্তিতে ভাগ করা যেতে পারে। তো প্রথমত যেটা রয়েছে দেখো, বেসড অন ফ্রিকোয়েন্সি অফ ইরাপশন, অর্থাৎ বলা যেতে পারে আগ্নেয়গিরির পৌনঃপৌনিকতা অনুযায়ী। আগ্নেয়গিরির পৌনঃপৌনিকতা অনুযায়ী আগ্নেয়গিরিকে মূলত তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রথম যেটা রয়েছে দেখো, ভলকানোস অফ এফুসিভ লাভা ইরাপশন, অর্থাৎ অবাধ অগ্নুৎপাতের আগ্নেয়গিরি। অবাধ অগ্নুৎপাতের আগ্নেয়গিরি বলতে এখানে বিস্ফোরণ ছাড়াই অবাধে লাভাটা বেরিয়ে আসবে। এটার আবার দুটো টাইপ রয়েছে, একটা হচ্ছে তোমার হাওয়াই টাইপ, একটা আইল্যান্ডিক টাইপ। হাওয়াই টাইপ আর আইসল্যান্ডিক টাইপ, অর্থাৎ আইসল্যান্ডের শ্রেণী রয়েছে, হাওয়াই শ্রেণী রয়েছে। প্রথমে আমরা হাওয়াই শ্রেণীর যে অগ্নুৎপাত সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপে অনেকগুলো জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে, যেমন মৌনা লোয়া। মৌনা লোয়াটা প্রসঙ্গত জানিয়ে রাখি, পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি মৌনা লোয়া, কিনুয়ার, এই সমস্ত আগ্নেয়গিরিগুলো রয়েছে। তো এই সমস্ত আগ্নেয়গিরিতে বিস্ফোরণ নর্মালি হয় না। তো বিস্ফোরণ হয় না, ম্যাগমা ক্ষারকীয় বা ব্যাসল্ট জাতীয় হতে পারে, অত্যন্ত তরল এবং আগ্নেয়গিরি ঢাল বেয়ে এটা বহুদূরে প্রসারিত হয়। এবং এতটাই তরল ম্যাগমা যে বাতাসের বেগে কিন্তু দেখা যায় যে এটা ধীরে ধীরে উঠতে থাকে, বাতাসের প্রবাহের সাথে সাথে এটা উঠতে থাকে।
তো এটাকে পিলিস হেয়ার বা পিলির কেশ বলে অভিহিত করা হয়, কারণ হাওয়াই দ্বীপপুঞ্জের এটা রয়েছে। হাওয়াই দ্বীপের অধিবাসীদের অগ্নি দেবতার নাম হচ্ছে গডেস পিলি। তো তাদের অগ্নি দেবতার নাম অনুযায়ী এখানে একটা ধারণা চিত্র দেওয়া হয়েছে পিলির কেশ বিষয়টার। তো তার জন্য এটাকে কিন্তু তোমার পিলিস হেয়ার বা পিলির চুল বা কেশ এই হিসাবে অভিহিত করা হয়। তারপরে যেটা রয়েছে দেখো আইসল্যান্ড টাইপ বা আইসল্যান্ড শ্রেণীর যে তোমার অগ্নুৎপাত, যেটা মূলত অবাধে লাভা বেরিয়ে আসবে, চারিদিকে ছড়িয়ে পড়বে, এক্ষেত্রে অবাধে বেরিয়ে আসবে। তো এক্ষেত্রে যে ব্যাপারটা হয় যে এটা চারিদিকে ছড়িয়ে পড়ে লাভা বেরিয়ে এসে আইসল্যান্ডে এই জাতীয় আগ্নেয়গিরিটা লক্ষ্য করা যায়। এবার যেটা আমরা আলোচনা করব ভলকানোস অফ এক্সপ্লোসিভ ইরাপশন, অর্থাৎ বিস্ফোরণ আগ্নেয়গিরি। ভলকানোস অফ এফুসিভ ভলকানিক অফ এক্সপ্লোসিভ ইরাপশন, অর্থাৎ এখানে আমরা বিস্ফোরণ অগ্নুৎপাতের আগ্নেয়গিরি। এখানে প্রচন্ড বিস্ফোরণ সহকারে প্রচুর পরিমাণে গ্যাস, চূর্ণ বিচ্ছিন্ন কঠিন পদার্থ উৎক্ষিপ্ত হবে, কিন্তু কোনো লাভা নির্গত হবে না, বা যদি লাভা নির্গত হয়ও তাহলেও তার পরিমাণটা কিন্তু খুবই কম থাকে। এগুলোর মধ্যে দুটো টাইপ রয়েছে, একটা হচ্ছে পিলিয়ান টাইপ, পিলিও শ্রেণী, একটা হচ্ছে ক্রাকাতুয়া শ্রেণী। তো পিলিও শ্রেণী, ক্রাকাতুয়া শ্রেণী, এই দুটো শ্রেণী রয়েছে। এই দুটো শ্রেণী নিয়ে আমরা আলোচনা করব। পিলিও শ্রেণী যে আগ্নেয়গিরিটা রয়েছে, পিলিও শ্রেণী, তো এটা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের মার্টিনিক দ্বীপে এই আগ্নেয়গিরিটা অবস্থিত। ম্যাগমা অত্যন্ত সান্দ্র টাইপের হয়, এর মধ্যে বিপুল পরিমাণে গ্যাস কিন্তু মিশে থাকে, গ্যাসের সঙ্গে উত্তপ্ত ভস্ম, শিলাচূর্ণ, ফেনার মতো সেটা ম্যাগমা বেরিয়ে আসে। আগ্নেয়গিরির ঢাল বেয়ে নেমে আসা এই সমস্ত পদার্থগুলোকে আবার এই যে ছবিতে দেখতে পাচ্ছি, এই ধরনের যে পদার্থগুলো মানে ফোয়ারার মতো ম্যাগমা বেরিয়ে আসে, তারপরে গ্যাসের সঙ্গে উত্তপ্ত ভস্ম, শিলাচূর্ণ, এগুলো সমস্ত কিছু আগ্নেয়গিরির ঢাল বেয়ে ধীরে ধীরে নেমে আসে। তো এই নেমে আসার এই যে পদার্থগুলো নেমে আসে, এটাকে তোমার ফরাসি ভাষায় নুয়ে আর্দেন্তি নামে চিহ্নিতকরণ করা হয়। তো যাই হোক, এই আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে কোনো গ্যাস নির্গত হবে না, শুধুমাত্র ম্যাগমা নির্গত হবে। এটা আমরা পিলি টাইপটা দেখে নিলাম। এবারে আমরা ক্রাকাতুয়া যে টাইপটা রয়েছে, ক্রাকাতুয়া টাইপটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। ইন্দোনেশিয়ার অন্তর্গত জাভা সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী যে সুন্ডা প্রণালী, সেখানে ক্রাকাতুয়া দ্বীপের আগ্নেয়গিরিটা রয়েছে। এটা 1883 সালে মূলত এখানে প্রচন্ড বিস্ফোরণ হয়েছিল 1883 সালে, এবং যে বিস্ফোরণের আওয়াজটা অস্ট্রেলিয়া থেকেও শোনা গেছিল। এবং এই বিস্ফোরণের ফলে দেখা যাচ্ছে 80 কিলোমিটার উপরে আকাশে কিন্তু দেখা যাচ্ছে একটা গ্যাস এবং ভস্মের একটা রঙিন মেঘ কিন্তু সৃষ্টি হয়েছিল। এবারে আমরা পরবর্তীতে আলোচনা করব যেটা ভলকানোস অফ মিক্সড, অর্থাৎ এক্সপ্লোসিভ এফুসিভ উভয় ইরাপশন, অর্থাৎ বলা যেতে পারে যেখানে তোমার অবাধ এবং এটা মিশ্র বলা হচ্ছে, অবাধ এবং বিস্ফোরণ সহকারে উভয় ধরনের অগ্নুৎপাত ঘটছে এই সমস্ত আগ্নেয়গিরিগুলো থেকে। তো এগুলোর মধ্যে যে টাইপগুলো রয়েছে, কখনো কখনো বিস্ফোরণ সহকারে অগ্নুৎপাত হয়, কখনো কখনো দেখা যাচ্ছে অবাধে মোটামুটি বিস্ফোরণ ছাড়াই কিন্তু অগ্নুৎপাত হয়। তো যাই হোক, বিপুল পরিমাণে গ্যাস, ভস্ম প্রভৃতি নির্গত হয় অবাধ বিস্ফোরণ অগ্নুৎপাতের আগ্নেয়গিরিগুলোর মধ্যে। কতগুলো টাইপ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে স্ট্রোম্বোলিয়ান টাইপ, স্ট্রোম্বোলীয় শ্রেণী। তারপরে যেটা রয়েছে তোমার ভালকানো টাইপ, অর্থাৎ ভালকানো শ্রেণী। তারপরে যেটা রয়েছে এটনা ভিসোভিয়াস টাইপ এবং পিলিয়ান টাইপ। একে একে আমরা টাইপগুলো আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করব যেটা, সেটা হচ্ছে তোমার স্ট্রোম্বোলিয়ান টাইপ। স্ট্রোম্বোলিয়ান টাইপ বা স্ট্রোম্বোলীয় শ্রেণীর যে অগ্নুৎপাত, এটা ভূমধ্যসাগরের উত্তরাংশে ইতালির সিসিলি দ্বীপের উত্তরে একটা লিপারি দ্বীপ বলে একটা দ্বীপ রয়েছে, সেখানে স্ট্রোম্বোলি নামক একটা আগ্নেয়গিরি রয়েছে। কিছু সময় অন্তর মাঝারি মাঝারি বিস্ফোরণ ঘটে, এটা অগ্নুৎপাত ঘটে, বাষ্প ও প্রচুর গ্যাস নির্গত হয়, এবং লাভাগুলো প্রচন্ড আঠালো ও সান্দ্র টাইপের হয়, এভাবে লাভাটা বেরিয়ে আসে। এই আগ্নেয়গিরির উপর ধোঁয়া এবং ঘনীভূত বাষ্প গ্যাসের যে মেঘ সৃষ্টি হয়, এবং এই মেঘের নিচের দিকটা জ্বলন্ত লাভার রক্তিম একটা আভা বলা যেতে পারে, জ্বলন্ত লাভার রক্তিম আভা, সেটা প্রতিফলিত হয়ে রিফ্লেক্টেড হয়ে চারিদিকে আলোকময় করে তোলে। তো তার জন্য এটাকে বলা হচ্ছে লাইট হাউস অফ মেডিটেরেনিয়ান, অর্থাৎ ভূমধ্যসাগরীয় আলোক স্তম্ভ। ছবিতে আমরা
ভূমধ্যসাগরীয় আলোক স্তম্ভ ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। তো এবারে পরবর্তী যে টাইপ আমরা চলে যাব সেটা হচ্ছে তোমার ভালকানো টাইপ। ভালকানো টাইপ যেটা রয়েছে, ভালকানো শ্রেণীর যে অগ্নুৎপাত রয়েছে, আমরা ছবিতে ডান দিকের এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটাও স্ট্রম্বলির কাছে একটা আগ্নেয়গিরি, এটার নাম হচ্ছে ভালকানো। লাভা এতটাই আঠালো যে নলে জমে যায়, যে নল পথে এটা আসে সেই নলে কিন্তু এটা জমে যায় লাভাটা, এবং পরবর্তী ক্ষেত্রে উপরের দিকে যখন আসে সেটা আকাশটা পুরো ফুলকপির মতো এরকম ঢেকে যায় বলা যেতে পারে। তো এটাই হচ্ছে ভালকানিক টাইপস আগ্নেয়গিরি। তো তারপরে আমরা পরবর্তী টাইপসে আমরা চলে যাব, সেটা হচ্ছে এটনা ভিসুভিয়াস আগ্নেয়গিরি। এটনা ভিসুভিয়াস যে টাইপটা রয়েছে, এটনাটা হচ্ছে সিসিলি দ্বীপে রয়েছে, এটনাটা সিসিলি দ্বীপে রয়েছে, আর ভিসুভিয়াস যেটা রয়েছে এটা নেপলসের কাছে রয়েছে। এই সিসিলি দ্বীপ নেপলস দুটোই কিন্তু মোটামুটি ইতালিতে অবস্থিত, দুটো আগ্নেয়গিরি বলা যেতে পারে ইতালিতে রয়েছে। আর স্ট্রম্বলি ও ভালকানো শ্রেণীর থেকে একটা এটা বলা যেতে পারে একটু উগ্র টাইপের হয়, ম্যাগমা আঠালো হয়, প্রচুর গ্যাস মিশে থাকে, কয়েকশো বছর শান্ত থাকার পর বিস্ফোরণের মাধ্যমে কিন্তু এই টাইপের আগ্নেয়গিরিটা জেগে ওঠে বলা যেতে পারে। এবং এই আগ্নেয়গিরির মাঝে অনেক সময় একটা গৌণ আগ্নেয় শঙ্কু তৈরি করতে পারে, আশেপাশে বা উপরের দিকে একটা গৌণ আগ্নেয় শঙ্কু তৈরি করতে পারে। তো এই এটনা আগ্নেয়গিরির যেটা নাম বললাম সেটার পাশে কিন্তু এরকম প্রায় 200 খানা এরকম গৌণ আগ্নেয়গিরি রয়েছে। এরপরে আমরা পরবর্তীতে যে আলোচনা করব যেটা প্লিনিও টাইপস অগ্নুৎপাত। প্লিনিও টাইপ যেটা রয়েছে, তোমার প্লিনিও টাইপ যে অগ্নুৎপাত যেটা রয়েছে সেটা হচ্ছে, প্লিনি নামে কোনো আগ্নেয়গিরি নেই, অ্যাকচুয়ালি প্লিনি নামে কোনো আগ্নেয়গিরি নেই। 79 খ্রিস্টাব্দে ভিসুভিয়াসের প্রলয়ঙ্কারী অগ্নুৎপাত ঘটেছিল। তো সেখানে দুটো শহর ধ্বংস হয়ে যায়, একটা শহরের নাম হচ্ছে হারকোলিনিয়াম, একটা নাম হচ্ছে পম্পাই। তো এই দুটো শহর ধ্বংস হয়ে গেছিল। ঐতিহাসিক প্লিনি তার ডায়েরিতে এই ভয়াবহ অগ্নুৎপাতের ঘটনাগুলো লিপিবদ্ধ করেছিলেন। তখন থেকে ভয়ঙ্কর এবং প্রলয়তম আগ্নুৎপাত হলে তখন সেই আগ্নেয়গিরিগুলোকে আমরা প্লিনীয় শ্রেণীর আগ্নেয়গিরি নামে আমরা অভিহিত করে থাকি। এবারে আমরা পরবর্তী ভিত্তিতে আমরা চলে যাব বেসড অন অ্যাক্টিভনেস অফ ভলকানো, অর্থাৎ আগ্নেয়গিরি সক্রিয়তা অনুসারে যদি আমরা দেখি তাহলে দেখব যে পৃথিবীর আগ্নেয়গিরিগুলোকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। কি কি রয়েছে? 1 নাম্বার হচ্ছে অ্যাক্টিভ ভলকানো, অর্থাৎ সক্রিয় আগ্নেয়গিরি বা জীবন্ত আগ্নেয়গিরি। এক্সটিংক্ট ভলকানো অর্থাৎ মৃত আগ্নেয়গিরি, এবং রয়েছে ডরম্যান্ট ভলকানো বা সুপ্ত আগ্নেয়গিরি। এই প্রত্যেকটা আগ্নেয়গিরি সম্পর্কে আমরা এক এক করে আলোচনা করব। প্রথমে আমরা অ্যাক্টিভ ভলকানো বা জীবন্ত আগ্নেয়গিরি নিয়ে আলোচনা করব। জীবন্ত আগ্নেয়গিরি ব্যাপারটা কি? যে সমস্ত আগ্নেয়গিরিতে তাদের জন্মের পর থেকে ঘন ঘন অগ্নুৎপাত হয়, যেমন হ্যাঁ তোমার এটাকে আবার অবিরাম সবিরাম দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা কন্টিনিউয়াস ভলকানো বা অবিরাম আগ্নেয়গিরি রয়েছে, এবং একটা হয়েছে তোমার ইন্টারমিটেন্ট ভলকানো বা সবিরাম আগ্নেয়গিরি রয়েছে। কন্টিনিউয়াস বা ইনসেসেন্ট যে ভলকানো যেটা রয়েছে, অবিরাম আগ্নেয়গিরি, যেখানে অনবরত লাভা নির্গত হবে, যেমন ইতালির ভিসুভিয়াস, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, এগুলো রয়েছে। ইতালির ভিসুভিয়াস, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, এইগুলো হচ্ছে তোমার অবিরাম আগ্নেয়গিরি, মানে কন্টিনিউ লাভাটা, অনবরত লাভাটা নির্গত হয়। তারপরে যেটা রয়েছে ইন্টারমিটেন্ট ভলকানো, যেটা সবিরাম আগ্নেয়গিরি। সবিরাম আগ্নেয়গিরির ক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে তোমার মোটামুটি বিরামরত অবস্থায় লাভাটা কিছুদিন পর পর অগ্নুৎপাতটা হয়, এটাকে সবিরাম আগ্নেয়গিরি বলা হচ্ছে। যেমন ইতালির স্ট্রম্বলি, এখানে বিগত 2000 বছরের মধ্যে কিছু সময় পরপরই কিন্তু অগ্নুৎপাত হয়েছে। বিগত 2000 বছরের মধ্যে কয়েক বছর পরপরই অগ্নুৎপাত হয়েছে বলা যেতে পারে। সম্প্রতি 2003, 2007, 2012 এই সমস্ত সালগুলোতে অগ্নুৎপাত ঘটেছে বলা চলে। তাহলে আমরা তোমরা দেখলাম এখানে কিছু আগ্নেয়গিরি রয়েছে, যেমন এটা হচ্ছে ইতালির ভিসুভিয়াস। ইতালির ভিসুভিয়াস যেটা আমরা দেখলাম একটা সক্রিয় আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরির যে টাইপ রয়েছে দুটো, একটা অবিরাম সবিরাম। তো ইতালির ভিসুভিয়াসটা কিন্তু হবে একটা অবিরাম বা ইনসেসেন্ট বা একটা কন্টিনিউয়াস আগ্নেয়গিরি বলা যেতে পারে। তারপর এখানে মাউন্ট ফুজিয়ামা, এটা আমরা দেখতে পাচ্ছি মাউন্ট ফুজিয়ামা, যেটা এটাও একটা আগ্নেয়গিরি, এটা একটা গুরুত্বপূর্ণ আগ্নেয়গিরি। তারপরে যেটা রয়েছে তোমার নিচের দিকে যেটা দেখতে পাচ্ছি মাউন্ট পোপা। মাউন্ট পোপাটা একটা বলা যেতে পারে মৃত আগ্নেয়গিরি, এক্সটিংক্ট ভলকানো। তো এবারে আমরা মৃত আগ্নেয়গিরি সম্বন্ধে কিছু জানার চেষ্টা করব। মৃত আগ্নেয়গিরি বলতে বহু বছর আগে হয়তো অগ্নুৎপাত ঘটেছে, কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে আর অগ্নুৎপাত ঘটেনি, সেটাকে আমরা এক্সটিংক্ট ভলকানো বা মৃত আগ্নেয়গিরি বলে থাকি।
যেমন মায়ানমারের মাউন্ট পোপা, যেটা আমরা ছবিতে দেখতে পেলাম, এই মাউন্ট পোপা সর্বশেষ অগ্নুৎপাত ঘটেছে 442 খ্রিস্টাব্দে। তারপরে জাপানের একটা মাউন্ট 80 টাকা বলে রয়েছে, এই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত ঘটেছে প্রায় সম্ভবত 1 লক্ষ বছর আগে। তারপরে যে টাইপটা রয়েছে দেখো তোমার ডরম্যান্ট ভলকানো। এখানে আমরা জাপানের মাউন্ট ফুজিয়ামা যেটা দেখতে পাচ্ছি, জাপানের ফুজিয়ামা, এটা একটা সুপ্ত আগ্নেয়গিরি, ডরম্যান্ট ভলকানো বা সুপ্ত আগ্নেয়গিরি। এটা সুপ্ত আগ্নেয়গিরি বলা হচ্ছে কারণ হচ্ছে এই আগ্নেয়গিরিগুলো থেকে এখন অগ্নুৎপাত হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে কিন্তু হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য এটাকে সুপ্ত আগ্নেয়গিরি বলে চিহ্নিতকরণ করা হচ্ছে। তো সুপ্ত আগ্নেয়গিরির মধ্যে মাউন্ট ফুজিয়ামা একটা উদাহরণ বলা যেতে পারে। ভারতের ব্যারেন রয়েছে, মেক্সিকোর পারিকুটিন রয়েছে, এগুলো সম্ভবত এগুলো হচ্ছে তোমার সুপ্ত বা ডরম্যান্ট ভলকানো। এবারে আমরা যে আলোচনা করব বেসড অন শেপ অ্যান্ড ফরমেশন অফ ভলকানো, অর্থাৎ এখানে আগ্নেয়গিরির আকৃতি এবং গঠন অনুসারে শ্রেণীবিভাগ করা হয়েছে। প্রথমত যে টাইপটা রয়েছে দেখতে পাচ্ছ, এক্সপ্লোশন ভেন্ট অর পিট ভলকানো, অর্থাৎ বিস্ফোরণ ছিদ্র বিশিষ্ট আগ্নেয়গিরি। বিস্ফোরণ ছিদ্র বিশিষ্ট আগ্নেয়গিরির ক্ষেত্রে কি হয়, প্রচন্ড বিস্ফোরণ সহকারে কিন্তু আগ্নোৎপাতটা হয় এবং একটা পিট ভলকানো বা ভেন্ট ভলকানো তৈরি করে আগ্নেয় যে নির্গমন নল, সেই নল বরাবর অগ্নোৎপাতটা হয়। যেমন আইসল্যান্ডের ক্রাফলা আগ্নেয়গিরিটা এই টাইপের হয়, বিস্ফোরণ শঙ্কু বিশিষ্ট আগ্নেয়গিরি। তারপরে যেটা রয়েছে অ্যাশ অ্যান্ড সিন্ডার কোন ভলকানো, অর্থাৎ ভস্ম ও সিন্ডার শঙ্কু বিশিষ্ট আগ্নেয়গিরি। এটার অপর নাম হচ্ছে পাইরোক্লাস্ট কোন ভলকানো, অর্থাৎ পাইরোক্লাস্ট শঙ্কু জাতীয় ভলকানো বলা যেতে পারে, কারণ এখানে পাইরোক্লাস্ট জাতীয় পদার্থগুলো মূলত বের হয়ে যায় ভূগর্ভ থেকে উৎক্ষিপ্ত ভস্ম সিন্ডার সঞ্চিত হয়ে শঙ্কু বা মোচাকৃতি আগ্নেয়গিরি তৈরি করে এটা। তো এটার এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে ইতালির মাউন্ট নুওভো, এটা ভস্ম শঙ্কু বিশিষ্ট আগ্নেয়গিরি, আর মেক্সিকোর পারিকুটিন যেটা রয়েছে এটা সিন্ডার শঙ্কু বিশিষ্ট আগ্নেয়গিরি। তারপরে যে টাইপটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কম্পোজিট কোন ভলকানো, অর্থাৎ বিমিশ্র শঙ্কু বিশিষ্ট আগ্নেয়গিরি। বিমিশ্র শঙ্কু বিশিষ্ট আগ্নেয়গিরি কাকে বলে, বহুদিন ধরে অগ্নুৎপাত যদি বারে বারে হয় তখন এই আগ্নেয়গিরির সৃষ্টি হয়। অগ্নুৎপাতের সময় জ্বালামুখ বা ছিদ্রপথের চারপাশে ভস্ম সিন্ডার শিলাখণ্ড পাইরোক্লাস্ট জাতীয় পদার্থগুলো সঞ্চিত হয়ে যায়। এটাকে কম্পোজিট কোন ভলকানো বলা হচ্ছে, বিমিশ্র শঙ্কু আগ্নেয়গিরি। এটার অপর নাম হচ্ছে তোমার স্টার্টো ভলকানো, যে স্তরে স্তরে গঠিত হয়, তো তার জন্য এটাকে বলা হচ্ছে স্টার্টো ভলকানো। এক্সাম্পল হিসাবে আমরা জাপানের ফুজিয়ামাটা বলতে পারি। তারপরে যে টাইপটা আমরা দেখতে পাচ্ছি, তারপরের টাইপটা হচ্ছে তোমার লাভা কোন ভলকানো, অর্থাৎ লাভা শঙ্কু আগ্নেয়গিরি। লাভা শঙ্কু আগ্নেয়গিরি বা অ্যাসিড লাভা শঙ্কু আগ্নেয়গিরি যেটা রয়েছে, এটা মূলত আম্লিক লাভা থাকে অথবা তরল ক্ষারকীয় লাভা থাকে। ফ্রান্সের প্লাগ দা ডোম, এটা এই টাইপের আগ্নেয়গিরি বলা চলে, এই গম্বুজটা এই ধরনের আগ্নেয়গিরি বলা চলে। এই আগ্নেয়গিরির ঢাল যদি কম হয় তাহলে সেটাকে সিল্ড ভলকানো বলা হয়ে থাকে, অর্থাৎ মূলত ঢাল যদি কম হয়ে যায়, উত্তল হয়, নর্মালি উত্তল টাইপের ঢাল হয়, তো এই ঢালটা যদি কম হয়, মোটামুটি 10 ডিগ্রিরও কম যদি ডিপটা হয়, ঢালটা হয়, তাহলে সেটাকে আমরা কিন্তু সিল্ড ভলকানো বা ঢাল জাতীয় আগ্নেয়গিরি বলে চিহ্নিতকরণ করে থাকি। তো এবারে আমরা যেটা আলোচনা করব ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ল্ড ভলকানো, অর্থাৎ পৃথিবীর যে আগ্নেয়গিরি রয়েছে সে আগ্নেয়গিরির যে বন্টন সেটা কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত যেটা রয়েছে প্যাসিফিক রিং অফ ফায়ার, অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা, প্রথমে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, ফেয়ারি রিং অফ প্যাসিফিক অর প্যাসিফিক রিং অফ ফায়ার। তো এটা পৃথিবীর বৃহত্তম আগ্নেয় বলয়, যেটা প্রশান্ত মহাসাগরের চারিদিকে মূলত এই বলয়টা রয়েছে। প্রশান্ত মহাসাগরের চারিদিকে মূলত এই বলয়টা রয়েছে। প্রশান্ত মহাসাগরের চারিদিকে এই বলয়টা রয়েছে বলা যেতে পারে। তো এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়। তো এই প্রশান্ত মহাসাগরের আগ্নেয় বলয়টা মূলত দক্ষিণ আমেরিকার যে হর্ন অন্তরীপ রয়েছে, এই জায়গাটায় হর্ন অন্তরীপ রয়েছে, এটা থেকে শুরু করে উত্তর আমেরিকার তোমার পশ্চিম উপকূল দিয়ে আস্তে আস্তে গেছে। পশ্চিম উপকূলের মোটামুটি রকি আন্দিজ সমস্ত পর্বতগুলো, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ, এই সমস্ত পার্বত্য অঞ্চলগুলো হয়ে সেটা এশিয়ার কামচাটকা ওই দিকটায় চলে গেছে আর কি। তো
তো যাই হোক, এই সমস্ত যে আগ্নেয়গিরিগুলো রয়েছে এশিয়ার কামচাটকা উপকূল বলা যেতে পারে, জাপান, ফিলিপিন্স, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ অতিক্রম করে এটা মূলত নিউজিল্যান্ড পর্যন্ত কিন্তু এটা প্রসারিত হয়েছে বলা চলে। এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় যেটা রয়েছে, এইটার অগ্নুৎপাত সংখ্যা কিন্তু, আগ্নেয়গিরির সংখ্যা কিন্তু খুবই বেশি বলা চলে। আগ্নেয়গিরি খুবই বেশি। আগ্নেয়গিরির পরিমাণ সংখ্যাটা যদি আমরা দেখি, প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলের যে আগ্নেয়ক্ষেত্র সেখানে প্রায় 106টি আগ্নেয়গিরি রয়েছে, এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলীয় যে আগ্নেয়ক্ষেত্র সেখানে মূলত 304টি আগ্নেয়গিরি রয়েছে। তো এটা আমরা প্রশান্ত মহাসাগরী আগ্নেয় মেঘলা বরাবর অগ্নুৎপাত ব্যাপারটা আমরা দেখে নিলাম। তো এবারে আমরা যেটা আলোচনা করব, আমরা পরবর্তী টাইপটা নিয়ে একটু আলোচনা করব। প্রশান্ত মহাসাগরী আগ্নেয় মেঘলা বিষয়টা আমরা দেখে নিলাম। প্রশান্ত মহাসাগরী আগ্নেয় মেঘলা বরাবর বিষয়টা আমরা দেখে নিলাম। তো এবারে আমরা যেটা দেখব, পরবর্তী যে বলয়টা রয়েছে সেটা হচ্ছে ভলকানোস অফ মিড আটলান্টিক রিজ, অর্থাৎ মধ্য আটলান্টিক শৈলশিরা বলয়। এখানে মোট 72টা আগ্নেয়গিরি অবস্থান করছে মধ্য আটলান্টিক যে শৈলশিরা বরাবর সেখানে অবস্থান করছে। তো মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, বিভিন্ন আগ্নেয়গিরি গুলো রয়েছে। তো এটা উত্তরে আর্কটিক থেকে তোমার এটা বিস্তৃত রয়েছে, আন্টার্কটিকা মূলত রয়েছে আর কি, আন্টার্কটিকা পাত বরাবর এটা বিস্তৃত রয়েছে উত্তর থেকে দক্ষিণে, মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর বিস্তৃত হয়েছে বলা চলে। আরেকটা যে বলয় রয়েছে ভলকানো অফ আফ্রিকান মেডিটেরানিয়ান, অর্থাৎ ভূমধ্যসাগরীয় আফ্রিকার যে বলয়টা রয়েছে, আফ্রিকা ভূমধ্যসাগরীয় যে বলয়টা রয়েছে, এখানে মোট 26টা গুরুত্বপূর্ণ আগ্নেয়গিরি রয়েছে আর কি। আফ্রিকার যে বলয়টা রয়েছে সেখানে 26টা মোটামুটি আগ্নেয়গিরি রয়েছে এই বলয়টাতে, ভূমধ্যসাগরীয় বলয় এই জায়গাটাতে অবস্থান করছে আর কি। তো যাই হোক, প্রথমে আমরা দেখলাম যে প্রশান্ত মহাসাগরীয় যে বলয়, যেটা প্রশান্ত মহাসাগর আগ্নেয় বলয়, প্যাসিফিক রিং অফ ফায়ার নামে চিহ্নিতকরণ করা হচ্ছে। এই বলয়টা দক্ষিণ আমেরিকার হর্ন অন্তরীপ থেকে শুরু করে এটা মূলত এইভাবে বিস্তৃত হয়েছে, পরের বলয়টা আমরা মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর দেখলাম, এবং লাস্টে যে বলয়টা রয়েছে আফ্রিকা ভূমধ্যসাগরীয় যে বলয়টা রয়েছে, এটা মূলত আফ্রিকা ভূমধ্যসাগরীয় অঞ্চলটাতে অবস্থান করছে। এখানে মোট 26টা গুরুত্বপূর্ণ আগ্নেয়গিরি রয়েছে আফ্রিকার বলয়তে, আর প্রশান্ত মহাসাগরীয় বলয়তে প্রায় তোমার মোটামুটি 400-রও বেশি। প্রশান্ত মহাসাগরের যে পূর্ব উপকূল, এই পূর্ব উপকূলে প্রায় রয়েছে 106খানা, আর পশ্চিম উপকূল যেটা রয়েছে, পশ্চিম উপকূলে কিন্তু এখানে সংখ্যাটা একটু বেশি, দেখলেই বুঝতে পারছো এখানে সংখ্যাটা একটু বেশি, এখানে প্রায় 304খানা আগ্নেয়গিরি রয়েছে। তো যাই হোক, পূর্ব উপকূলে ব্যাপারটা দক্ষিণ আমেরিকার হর্ন অন্তরীপ থেকে আন্দিজ পার্বত্য অঞ্চল, উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চল, এই সমস্ত অঞ্চলগুলো থেকে আলাস্কা পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর পশ্চিম উপকূলের যে আগ্নেয়গিরি রয়েছে সেগুলো মূলত এশিয়ার বেরিং প্রণালী থেকে শুরু করে মূলত এটা জাপান, ফিলিপিন্স এই সমস্ত দেশগুলোতে এটা বিস্তৃত রয়েছে। তো যাই হোক, আমরা আগ্নেয়গিরির যে বন্টন সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম। এটা প্রশান্ত মহাসাগর আগ্নেয় মেঘলাটাকে আরেকটা হ্যাঁ, এটা দেখানো হয়েছে। এখানে বিভিন্ন আগ্নেয়গিরি রয়েছে, এগুলোর মধ্যে দেখতে পাচ্ছ মেক্সিকোর পারিকুটিন রয়েছে, তারপরে মাউন্ট পিনাটুবো রয়েছে, মাউন্ট ফুজিয়ামা রয়েছে, তারপরে রয়েছে মাউন্ট সেন্ট হেলেন্স, এই সমস্ত বিষয় আগ্নেয়গিরিগুলো রয়েছে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা এটাই কিন্তু আগ্নেয় একটা গুরুত্বপূর্ণ বলয় বলা চলে। এখানেই পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি রয়েছে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অঞ্চলে কিন্তু পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরিগুলো অবস্থিত। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা আগ্নেয়গিরি বিষয়টা নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী ক্লাসে নতুন আর একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব।